অর্থনীতির সম্মান প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ, একই সাথে মাস্টার্স প্রিলিমিনারি এবং শেষ বর্ষের শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে মনোপলি মার্কেটের দ্বিতীয় ক্লাস। আমরা কিছুদিন আগে মনোপলি মার্কেটের প্রথম ক্লাস নিয়েছি, আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব এবং এই দ্বিতীয় ক্লাসে আমরা দেখব যে এমআর রেখার ঢাল এআর রেখার ঢালের দ্বিগুণ হয়। প্রথমে আমরা কি দেখব? এমআর রেখার ঢাল এআর রেখার ঢালের দ্বিগুণ হয়। আমরা দেখেছি যে এটা যদি এআর রেখা হয় তাহলে এমআর রেখাটা এআর রেখার তুলনায় এমআর রেখাটা খাড়া। গতদিন অবশ্য দেখো আমি চিত্র এখান থেকে দেখিয়েছি, ঠিক আছে? আমি সেটা কারণ ব্যাখ্যা করেছি। এটা হচ্ছে অরিজিনাল চিত্র। একটু লম্বা থেকে ডানে শুরু হবে, ভূমিয়ক এক সূচক বিন্দু হতে। কিন্তু আমরা মনোপলির চিত্র আঁকার সময় সাধারণত এই বিন্দু থেকে স্টার্ট করি। এই সামান্য একটু ত্রুটি আছে, এটা ইগনোর করে আমরা এখান থেকে লিখি। কেউ ইচ্ছে করলে এইভাবে আঁকতে পারো, এইভাবে আঁকতে পারো। একটু দেখো এআর এর চেয়ে কার ঢাল বেশি? এমআর রেখার ঢাল বেশি। আমাদেরকে প্রমাণ করতে হবে এমআর রেখার ঢাল এআর রেখার ঢালের দ্বিগুণ হয়। অর্থাৎ এআর রেখার ঢাল যদি 2 হয়, এমআর রেখার ঢাল 4 হবে। এআর রেখার ঢাল যদি 3 হয় তাহলে এমআর রেখার ঢাল 6 হবে। সোজা কথা দ্বিগুণ হয়, এটা প্রমাণ করতে হবে। তা আমি প্রমাণে যাওয়ার পূর্বে প্রথমে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা ক্লাস দেখছো মনোপলির উপর বা বিভিন্ন ইয়ারে যারা আছো, তারা যদি আমার ক্লাসগুলো যদি পেতে চাও, আমার চ্যানেলের নাম হচ্ছে ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা। এটা সাবস্ক্রাইব করতে পারো, বেল আইকনে প্রেস করলে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের আগে। আর প্রত্যেকটা ক্লাস পেতে হলে চ্যানেলের ভিতরে যেতে হবে। সেটা যাওয়ার সিস্টেম হচ্ছে, ইউটিউবে যেখানে ক্লাস দেখছো ভিডিও, তার নিচে দেখবে এইভাবে একটা গোল বৃত্তের ভিতরে একটা ছোট্ট মেয়ের ছবি আছে। এই ছোট্ট মেয়ের ছবিতে প্রেস করলে তোমরা আবার ক্লাসের ভিতরে চ্যানেলে চলে যেতে পারবে। চ্যানেলের উপরে লেখা আছে প্লে লিস্ট। কি লেখা আছে? প্লে লিস্ট। এই প্লে লিস্টে প্রেস করলে তুমি সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। ইয়ার ভিত্তিকও আছে, অধ্যায় ভিত্তিক আছে, যার যার প্রয়োজন অনুযায়ী ক্লাসগুলো দেখবে। এক একটা প্লে লিস্টে অনেকগুলো ক্লাস আছে। আর কথা না বাড়িয়ে আজকে আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এমআর রেখার ঢাল এআর রেখার ঢালের দ্বিগুণ। আমরা জানি যে একচেটিয়া বাজারে চাহিদা অপেক্ষকটা হচ্ছে কিউ ইকুয়াল টু এ মাইনাস বিপি। এটা হচ্ছে একচেটিয়া বাজারের চাহিদা অপেক্ষক, কিউ ইকুয়াল টু এ মাইনাস বিপি। আমরা কি করতে চাচ্ছি? এখান থেকে মোট আয় বের করতে চাচ্ছি। আমরা এখান থেকে কি বের করতে চাচ্ছি? মোট আয় বের করতে চাচ্ছি। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, প্রমাণ করতে হবে এমআর রেখার ঢাল এআর রেখার ঢালের দ্বিগুণ। তাহলে আমি কেন এখানে মোট আয় এর মানে টিআর বের করব? কেন আমি টিআর বের করব? আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার মোট আয় বের করার কারণ হচ্ছে, আমি এই মোট আয়কে যখন উৎপাদন দ্বারা ভাগ করব তখন আমি পেয়ে যাব এআর। আমরা জানি মোট আয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে এআর পাওয়া যায়। আর মোট আয়কে যখন আমি উৎপাদনের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব কিউর সাপেক্ষে মোট আয়কে, তখন আমি পেয়ে যাব এমআর। তাহলে আমার টার্গেট এআর আর এমআর আমি পেয়ে যাচ্ছি মোট আয়ের থেকে। এরপরে আবার টার্গেট কি? ঢাল বার করা। ঢালটা কিভাবে বের করতে হবে? যে ঢাল বার করার সূত্রটা তোমরা আশা করি জানো। স্লোপ হচ্ছে ডি লম্ব অক্ষের চলক বাই ডি ভূমি অক্ষের চলক।
স্লোপ মানে কি? স্লোপ হচ্ছে লম্বকের চলককে ভূমিয়কের চলকের সাপেক্ষে অন্তর্কলন করলে স্লোপ পাওয়া যায়। তো একটু লক্ষ্য করো, একটু আগে যে চিত্র অঙ্কন করেছিলাম, এই যে এ আর রেখা, এই যে আমার রেখা, লম্বকে আমাদের কি আছে? গড় আয় আছে, প্রান্তিক আয় আছে। ভূমিয়ককে কি আছে? উৎপাদনের পরিমাণ। ভূমিয়ককে আছে উৎপাদনের পরিমাণ। তাহলে এই এয়ার রেখার স্লোপটা কত হবে? এয়ার রেখার স্লোপটা হচ্ছে ডি লম্বকের চলক, লম্বকে এয়ার আছে, ডি ভূমিয়কের চলক, ভূমিয়কে কে আছে? কিউ আছে। আর এমআর রেখার স্লোপটা কত? এমআর রেখার স্লোপ হচ্ছে ডি লম্বকের চলক, এমআর রেখা অঙ্কন করার সময়, এমআর রেখা অঙ্কন করার সময় লম্বককে এমআর ধরেছি। তাহলে লম্বকের চলকটা হচ্ছে এমআর, আর ভূমিয়ককে উৎপাদনের পরিমাণ ধরেছি ডি, ভূমিয়কের চলক হচ্ছে কিউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু মাইক্রো ইকোনমিক্সে কোনো কিছু মুখস্থ বিদ্যায় কাজে হবে না। আমরা যদি গাণিতিক অর্থনীতিতে যদি একটু এক্সপার্ট হই, তাহলে মাইক্রো ইকোনমিক্স একেবারেই কি সহজ। আর এখানে যারা দ্বিতীয় বর্ষের ক্লাস দেখছো, তোমাদেরকে বলছি তোমরা প্লে লিস্টে কি করবা, যে দ্বিতীয় বর্ষের গণিতটা খুঁজে বের করবা। ওখানে গণিতের সমস্ত ক্লাস কোর্স কমপ্লিট করে দেওয়া আছে। যারা প্রথম বর্ষের আছো তাদেরকে বলছি তোমরা কি করবা, প্লে লিস্টে প্রথম বর্ষের গণিত দেখতে দেখবা সমস্ত ক্লাস ওখানে আছে। আর প্রথম বর্ষের পরিসংখ্যান খুঁজবা, সেখানে পরিসংখ্যানের সমস্ত ক্লাস দেয়া আছে এবং দেয়া হচ্ছে। আর মাইক্রো এখন ইয়ার ভিত্তিক করি নাই, অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো দেয়া আছে, অধ্যায় খুঁজে বের করবা। যেমন এটা হচ্ছে একচিটে কারবার। তাহলে দেখো, এমআর রেখার ঢাল এআর রেখার ঢালের দ্বিগুণ হয়। প্রথমে আমি কি বের করব? মোট আয় বের করব। মোট আয়কে উৎপাদন দ্বারা ভাগ করে গড় আয় বের করব, উৎপাদন সাপেক্ষে অন্তর্কলন করে এমআর বের করব। এরপরে আমি স্লোপ বের করার সূত্র হচ্ছে ডি লম্বকের চলক বাই ডি ভূমিয়কের চলক। এর মানে এআর কে কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করে এআর রেখার স্লোপ, এমআর কে কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করে এমআর রেখার স্লোপ বের করব। দেন আমি কম্পেয়ার করব, কম্পেয়ার করলে আমি বুঝে ফেলবো এআর রেখার স্লোপের চেয়ে এমআর রেখার স্লোপ দ্বিগুণ কিনা। কাজ শুরু করে দেই। প্রথমে কি লিখবো? চাহিদা অপেক্ষক কি ইকুয়াল টু এ মাইনাস বিপি। সুতরাং মোট আয় অপেক্ষক কি অপেক্ষক? সুতরাং মোট আয় অপেক্ষক আর ইকুয়াল টু দাম ইন্টু পরিমাণ। সুতরাং আয় অপেক্ষক আর ইকুয়াল টু দাম ইন্টু পরিমাণ। ঠিক আছে, পি ইন্টু কিউ। আমরা জানি দাম আর পরিমাণ গুণ দিলে কি পাওয়া যায়? আয় পাওয়া যায়। ঠিক আছে, দাম এবং পরিমাণ গুণ দিলে আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা আয় পাচ্ছি। আচ্ছা, চাহিদা অপেক্ষকটাকে এইভাবে না লিখে আমরা এইভাবে না লিখে, যেহেতু এখানে একটু এটা চাহিদা অপেক্ষক লেখা কিন্তু কি আছে, ঠিকই আছে। এটা চাহিদা অপেক্ষক লেখা ঠিকই আছে, কিন্তু আমরা আমাদের আলোচনায় কিউকে স্বাধীন চলক রাখবো। এই জন্য কিউটাকে ডান দিকে রাখতে হবে। ঠিক আছে, কিউটাকে কোথায় রাখবো? আমরা ডান দিকে রাখবো, এবং সেই হিসাবে আমরা চাহিদা অপেক্ষকটা এইভাবে লিখবো, পি ইকুয়াল টু এ মাইনাস বি কিউ। ঠিক আছে, পি ইকুয়াল টু এ মাইনাস বি কিউ। ঠিক আছে, এখানে দাম আর চাহিদার ভিতরে বিপরীত সম্পর্ক আছে, বাড়লে অটোমেটিক কমবে, আগে মাইনাস আছে। আমরা চাহিদা অপেক্ষকটাকে এইভাবে লিখলাম। দেখো, কিউ ইকুয়াল টু আমি প্রথমে যেটা লিখেছি এ মাইনাস বিপি, এইটাও কিন্তু চাহিদা অপেক্ষক। ঠিক আছে, এখন আমি কি করলাম না, যেহেতু আমার এখানে কিউটা ভূমিয়ককে ধরেছি স্বাধীন চলক হিসাবে, এই জন্য আমি কি করলাম, যে এখানে আমি কিউটাকে কি করলাম, বাম দিকে দিয়ে সমীকরণটা তৈরি করলাম। ঠিক আছে, জি।
কিউ ইকুয়াল টু এ মাইনাস বিপি। তা আর হবে কি দাম ইন্টু পরিমাণ। পির জায়গায় কত বসাবো? এ মাইনাস বি কিউ বসাবো। পির জায়গায় কত বসিয়েছি? এ মাইনাস বি কিউ বসিয়েছি। আর এই যে কিউ, আমরা এই ধরনের যে অপেক্ষক আমরা এটা পেয়েছি কোথায়? অপটিমাইজেশন পেয়েছি যখন আই অপেক্ষক বের করেছিলাম। এখন আসো আর ইকুয়াল টু এ আর কিউ গুণ দিলে এ কিউ মাইনাস বি কিউ আর কিউ গুণ দিলে বি কিউ স্কোয়ার। সুতরাং এটা হচ্ছে মোট আয় অপেক্ষক। এটা হচ্ছে কি? মোট আয় অপেক্ষক। তাহলে প্রথমে আমরা কি লিখেছি? চাহিদা অপেক্ষক পি ইকুয়াল টু এ মাইনাস বি কিউ। ঠিক আছে, তারপরে আমি কি করেছি? আয় বের করার জন্য দামকে পরিমাণ দ্বারা গুণ করেছি। এই কলমের দাম যদি 60 টাকা হয়, তাহলে কোম্পানি যদি 1 লক্ষ কলম উৎপাদন করে, কোম্পানির আয় কত? 60 ইন্টু 1 লক্ষ, মোট 60 লক্ষ টাকা। তার আয় বের করতে হলে দাম ইন্টু পরিমাণ। দামের জায়গায় এ মাইনাস বি কিউ লিখেছি, কিউ দ্বারা গুণ করেছি এ কিউ মাইনাস বি কিউ স্কোয়ার। এখন আসো গড় আয়টা বের করি। 1 নং হতে গড় আয় এ আর ইকুয়াল টু, গড় আয় পেতে হলে কি করতে হবে? মোট আয়টাকে উৎপাদন দ্বারা ভাগ করতে হবে। তোমরা একটা বিষয় মনে রাখবা, মোট আয়কে টি আর দ্বারা প্রকাশ করা যায়, আর দ্বারাও প্রকাশ করা যায়। টি আর দ্বারাও প্রকাশ করা যায়, আবার কি দ্বারা? আর দ্বারাও প্রকাশ করা যায়। তাহলে গড় আয় হচ্ছে মোট আয়কে কি দ্বারা ভাগ করব? উৎপাদন দ্বারা ভাগ করব। আর বাই কিউ সমান কত? এ কিউ মাইনাস বি কিউ স্কোয়ার বাই কিউ। আর এর জায়গায় কত লিখেছি? এ কিউ মাইনাস বি কিউ স্কোয়ার লিখেছি কিউ। একটু দেখো তো যে কিউ আর কিউ কাটাকাটি গিয়ে কত থাকে? এ থাকে মাইনাস বি কিউ স্কোয়ার বাই কিউ কাটাকাটি গিয়ে কত থাকে? বি কিউ। ঠিক আছে, আমি একটা লাইন কম দেখালাম, কারণ এখানে মাইনাস আছে না, মাইনাস থাকার কারণে এটা কয় পার্ট হবে? 2 পার্ট হবে। একটা পার্ট হবে এ কিউ বাই কিউ, আর এই যে মাইনাসটা মাঝখানে আসবে। আরেকটা পার্ট হবে বি কিউ স্কোয়ার বাই কিউ, বি কিউ স্কোয়ার বাই কিউ। তোমরা মনে রাখবে মাঝখানে মাইনাস অথবা যদি প্লাস থাকে তাহলে এই উপরটা একাধিক পার্ট করা যায়। এ কিউ বাই কিউ লিখেছি মাইনাস বি কিউ স্কোয়ার বাই কিউ। কিউ কিউ কাটাকাটি এ আর কিউ স্কোয়ার, দুইটা কিউ একটা কাটাকাটি গিয়ে একটা কিউ থাকবে, আর বি আছে বি কিউ আছে। এটা হচ্ছে আমার এ আর। সুতরাং এ আর রেখার ঢাল কার রেখার বার করব? এ আর রেখার ঢাল ডি এ আর বাই ডি কিউ। কারণ এ আর রেখার ঢাল পেতে হলে লম্বকের চলককে ভূমি অক্ষের চলকের সাপেক্ষে অন্তর্কলন করতে হবে। আমি এ আর কে কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করলাম, করলে রেজাল্ট কত আসলো? মাইনাস বি ডট ডট কয় নাম্বার? 2 নাম্বার। আমি এ আর রেখার ঢাল বের করে ফেললাম, মাইনাস কত? বি। ঠিক আছে, এখন আমার কাজ কি? এম আর রেখার ঢাল বের করা। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এম আর বের করা এবং এরপরে এম আর রেখার ঢালটা কি করা? বের করা। ঠিক আছে, জি। আবার লিখব 1 নং হতে, কয় নং হতে? 1 নং হতে এম আর ইকুয়াল টু, আমি যদি এম আর যদি বের করতে চাই কি করতে হবে? মোট আয়কে উৎপাদনের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এই 8টাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? কিউ এর সাপেক্ষে। ডি আর এর জায়গায় কত লিখবো? আর এর জায়গায় লিখবো এ কিউ মাইনাস বি কিউ স্কোয়ার, এ কিউ মাইনাস বি কিউ স্কোয়ার, নিচে হচ্ছে ডি কিউ। এখন অন্তর্কলন তো আমরা জানি, অন্তর্কলনটা কি? যে এখানে দেখো হোল পাওয়ারটা 1, অতএব বেজ মিলানোর কোনো প্রয়োজন নেই। এই এ হচ্ছে সহগ, এটা যা আছে তাই লিখতে হবে। কিউ কে কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করলে 1 1 লেখার কোনো প্রয়োজন নাই।
মাইনাস চিহ্ন লিখলাম। এই কিউ স্কোয়ারকে কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করলে দুইটা আগে চলে আসবে, বি সহগ হিসাবে যা আছে তাই বসবে। এরপর কিউ লিখবো, কিউ লিখে 2 - 1, কারণ পাওয়ার থেকে 1 বিয়োগ দিতে হবে। 2 থেকে 1 বিয়োগ দিলে কত 1 হয়, মানে কিউ এর পাওয়ারটা 1 হয়। এই 1 লেখার কোনো প্রয়োজন নাই। 2 থেকে 1 বিয়োগ দিলে 1 হয়, 1 লেখার কোনো প্রয়োজন নাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কি করেছি, আমি প্রথমে কি করেছি, এমআর বের করেছি। এমআরটা কিভাবে বের করেছি, আয় অপেক্ষককে উৎপাদনের সাপেক্ষে অন্তর্কলন করে ডিআর বাই ডি কিউ, আর এর জায়গায় এ কিউ মাইনাস বি কিউ স্কোয়ার লিখে ফেললাম। এখন অন্তর্কলন হবে হোল পর 1, দুইটা পার্টে হবে। এখানে কিউ এর সাপেক্ষে করলে কিউটা 1 হয়ে যাবে, এ থাকবে মাইনাস বি কিউ স্কোয়ার, কিউ এর সাপেক্ষে করলে দুইটা আগে চলে আসবে, বি সহগ কিউ, 2 হইতে 1 গেলে 1 লেখার প্রয়োজন নাই। এখন এমআর রেখার ঢাল, কার ঢাল, এমআর রেখার ঢাল, এটা একটু মুছে ফেলে, এটার কাজে লাগবে না। এমআর রেখার ঢাল, তাহলে এমআর রেখার ঢাল পেতে হলে এমআর কে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, কিউ এর সাপেক্ষে। এই দেখো বলে দিয়েছি, কারণ স্লোপ মানে কি, স্লোপ হচ্ছে ডি লম্বকের চলক বাই ডি ভূমিকের চলক, ডি এমআর বাই ডি কিউ। সবসময় মনে রাখবে যে কোনো রেখার স্লোপ এইভাবে বের করতে হবে। যে কোনো রেখার স্লোপ বের করতে হলে দেখবে লম্বকে কোন চলক ধরেছো আর ভূমিককে কোন চলক ধরেছো। এখন এমআর মানে কি এইটা, কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করলে এ প্যারামিটার কনস্ট্যান্ট, অন্তর্কলন 0, মাইনাস চিহ্ন, টুয়াইস বি কিউ এর সাথে আছে সহগ। আমরা জানি অন্তর্কলন করলে সহগ যা আছে তাই বসাতে হয়, অন্তর্কলন করলে সহগ যা আছে তাই বসাতে হয়, টুয়াইস বি যা আছে তাই বসিয়েছে। এরপর কিউ কে কিউ সাপেক্ষে অন্তর্কলন করলে কত হয়, 1 হয়। 1 লেখার কোনো প্রয়োজন নাই, ডট ডট দিয়ে কয় নাম্বার দিলাম, 3 নাম্বার দিলাম। এখন তোমরা একটা জিনিস মনে রাখবে, স্লোপ যখন বড় না ছোট এটা আমরা যখন তুলনা করি তখন কিন্তু আমরা অ্যাবসলিউট মানটা তুলনা করি, আমরা চিহ্ন সহ মানটা কিন্তু তুলনা করি না, এটা মনে রাখবে। যখন আমরা বলি যে এই রেখার ঢাল হতে ওই রেখার ঢাল বেশি, তখন কিন্তু আমরা ওই চিহ্নটাকে গুরুত্ব দেই না, আমরা চিহ্ন ছাড়া তার পরম মানটাকে হিসেব করি। যেমন আমি যদি বলি -2 আর -3, কার কোনটাতে স্লোপ বেশি, তুমি যদি চিহ্ন গুরুত্ব দাও তাহলে -3 চেয়ে -2 বড়, তখন বলবো -2 এখানে স্লোপ বেশি। কিন্তু প্রকৃতপক্ষে স্লোপ বেশি না ছোট না বড়, এটা উত্তর দেওয়ার সময় আমরা মাইনাস চিহ্ন বাদ দিয়ে 2 আর 3 চিন্তা করি। চিহ্ন বাদ দিলে 3টা বড়, বলবো এটার স্লোপ বেশি। আশা করি বুঝতে পেরেছ। এই জন্য এখন আমি বলবো 2 ও 3 নং তুলনা করে দেখা যায় যে 2 ও 3 নংয়ে এআর এবং এমআর রেখার প্রাপ্ত স্লোপের চিহ্ন বাদ দিয়ে তুলনা করে দেখা যায় যে, একটু খাতায় লিখে রাখো, 2 ও 3 নংয়ের এআর এবং এমআর রেখার প্রাপ্ত ঢালের চিহ্ন বাদ দিয়ে তুলনা করে দেখা যায় যে 2 ও 3 নং হতে এআর রেখার এবং এমআর রেখার প্রাপ্ত ঢালের চিহ্ন বাদ দিয়ে তুলনা করে দেখা যায় যে এমআর রেখার ঢাল, এমআর রেখার ঢাল এআর রেখার ঢালের কয় গুণ হয়, দ্বিগুণ হয়। এমআর রেখার ঢাল এআর রেখার ঢালের দ্বিগুণ হয়। কেন দেখো তো, চিহ্ন বাদ দিলে, চিহ্ন যদি বাদ দিয়ে দেই তাহলে এআর রেখার ঢাল হচ্ছে বি আর এমআর রেখার ঢাল হচ্ছে টুয়াইস বি। তো বির চেয়ে টুয়াইস বি কয় গুণ, দ্বিগুণ, তাহলে এমআর রেখার ঢাল এআর রেখার ঢালের দ্বিগুণ হয়, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে একচেটিয়া বাজারে এমআর রেখার ঢাল এআর রেখার ঢালের দ্বিগুণ হয়, এটা কি করলাম, প্রমাণ করে ফেললাম। এখন এইটার উপর ভিত্তি করে এইটাকে সূত্র মনে করে
মানে এমআর রেখার ঢাল এআর রেখার ঢালের দ্বিগুণ হয়, এটাকে সূত্র ধরে এখন আমি আরেকটা বিষয় প্রমাণ করব। এমআর রেখার ঢাল এআর রেখার ঢালের কয় গুণ হয়? দ্বিগুণ হয়। এটাকে সূত্র ধরে আমি আরেকটা প্রশ্নের উত্তর দেব। সেটা কি? সেটা হচ্ছে দেখাও যে এমআর রেখা মূলবিন্দু ও এআর রেখার ভূমি অক্ষের ছেদবিন্দু দুটির মধ্যবিন্দুতে কি করে? সেট করে। আমাকে আরেকটা প্রশ্ন পরীক্ষাতে দিতে পারে 4 মার্কে। সেটা হচ্ছে দেখাও যে এমআর রেখা মূলবিন্দু ও এআর রেখার ভূমি অক্ষের ছেদবিন্দু দুটির মধ্যবর্তী বিন্দুতে সেট করে। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে ভূমি অক্ষে কিউ ধরেছি, লম্ব অক্ষে গড় আয় ধরেছি এআর, আর প্রান্তিক আয় ধরেছি এমআর। এটা হচ্ছে এআর রেখা। ঠিক এইটা এবং এইটার মাঝখানে হচ্ছে কোন বিন্দু? এই বিন্দু। ঠিক আছে, এই ঠিক মাঝখানের বিন্দু দিয়ে এমআর রেখাটা যাবে। এমআর রেখাটা যাবে, এটা ও এম। অর্থাৎ এমআর রেখা, দেখাও যে এমআর রেখা মূল বিন্দু এইটা ও এআর রেখার ভূমি অক্ষের ছেদবিন্দু, এআর রেখার ভূমি অক্ষের ছেদবিন্দু এম বিন্দু, মানে মূল বিন্দু আর এম বিন্দু, বুঝতে পারছো? দুটির মধ্যবিন্দুতে সেট করে, এইটার মধ্যবিন্দু এন বিন্দুতে কি করে? সেট করে এমআর রেখা। এইটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। ঠিক আছে, আসো এটা আমি এখন কি করি? প্রমাণ করি। কিভাবে প্রমাণ করব? প্রথমে আমি যে লম্বকে গড় আয় এবং প্রান্তিকায় ভূমি অক্ষে উৎপাদন ধরে এআর আর এমআর রেখাটা অঙ্কন করব। অঙ্কন করে আমি জ্যামিতিক উপায়ে এআর রেখার ঢাল বের করব আর এমআর রেখার ঢাল বের করব। ঢাল বের করার বিভিন্ন কৌশল রয়েছে জ্যামিতিক পদ্ধতিতে। একটা কৌশল বলে দিচ্ছি। সরল রেখার ক্ষেত্রে আমরা জানি সরল রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান, অর্থাৎ এই কৌশলটা সরল রেখাতে করা যাবে, কিন্তু বক্ররেখাতে এই কৌশলটা করা যাবে না। কারণ কোনো বিন্দুর ঢাল বের করতে হলে বক্ররেখাতে ওই বিন্দুর খুব নিকটবর্তী একটা বিন্দু কল্পনা করতে হবে। কোনো বিন্দু ঢাল বের করতে হলে বক্ররেখাতে ওই বিন্দুর খুব নিকটবর্তী একটা বিন্দু কল্পনা করতে হবে। কিন্তু সরলরেখাতে ওই বিন্দুর থেকে যদি একটু দূরে যদি একটা বিন্দু কল্পনা করি তাহলে অসুবিধা হবে না, কারণ সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান। আচ্ছা, ঢাল বের করার প্রক্রিয়াটা কি একটা জিনিস বলে দিচ্ছি। মনে করো এই একটা রেখা, এই রেখার এই বিন্দু কল্পনা করলাম, এই বিন্দু কল্পনা করলাম। কল্পনা করে এই দুইটা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ কল্পনা করবা। এই দুইটা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ কল্পনা করবা। এই ত্রিভুজের লম্ব ও ভূমির অনুপাত হচ্ছে ঢাল। লম্ব ও ভূমির অনুপাত হচ্ছে ঢাল, লম্ব বাই ভূমি। তাহলে আমি আবার বলে দিচ্ছি, কথাটা মনে রাখবে যে সরলরেখার কোনো বিন্দুর ঢাল বের করতে হলে ওই বিন্দুর দূরে হতে পারে, কাছে হতে পারে, আরেকটা বিন্দু কল্পনা করবে। ওই দুইটা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ চিন্তা করবে মনে মনে। এই বিন্দুতে ত্রিভুজ চিন্তা করলাম। এই ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত হচ্ছে ঢাল। তা আমরা কি করলাম? এই যে এআর রেখা এমআর রেখা, ঠিক আছে জি, এইটা এ বিন্দু। তো লেখো যে এআর রেখার ঢাল হলো, প্রথমে চিত্র আঁকবা। চিত্র হতে
চিত্র হতে এয়ার রেখার ঢাল, চিত্র হতে এয়ার রেখার ঢাল সমান। আমি এ বিন্দু আর এম বিন্দু কল্পনা করলাম। এখন তোমরা আমাকে বলো এ বিন্দু আর এম বিন্দু নিয়ে একটা ত্রিভুজ কল্পনা করো। সেই ত্রিভুজটা এ ও এম হতে বাধ্য। সেই ত্রিভুজটি এ বিন্দু আর এম বিন্দু নিয়ে এ ও এম হতে বাধ্য। সেক্ষেত্রে এটার ঢাল কত? এটা ঢাল হচ্ছে ও এ বাই ও এম। ডট 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 কয় নাম্বার? 1 নাম্বার এয়ার রেখার ঢাল। তাহলে এয়ার রেখার ঢালটা কত হলো? এয়ার রেখার ঢালটা হলো ও এ বাই ও এম। এ বিন্দু আর এম বিন্দু দুইটা বিন্দু কল্পনা করেছি, তো মনে মনে একটা ত্রিভুজ কল্পনা করো। এখানে ত্রিভুজ হচ্ছে কোনটা? এইটা। এই ত্রিভুজের লম্ব হচ্ছে এ ও, যে কথা ও এ একই কথা, ভূমি হচ্ছে ও এম, লম্ব আর ভূমির অনুপাত। একইভাবে চিত্র হতে এমআর রেখার ঢাল, এমআর রেখার ঢাল সমান, এমআর রেখাটা হচ্ছে কোনটা? এই যে এটা এমআর। এ বিন্দু আর এন বিন্দু কল্পনা করি। এ বিন্দু এবং এন বিন্দু কল্পনা করলে ত্রিভুজ পাচ্ছি এ ও এন। এই এ ও এন ত্রিভুজের লম্ব হচ্ছে ও এ, ভূমি হচ্ছে ও এন। তাহলে লম্ব ভূমির অনুপাত, লম্ব হচ্ছে ও এ, ভূমি হচ্ছে কত? ও এন। এটা হচ্ছে কার? এটা হচ্ছে এমআর রেখার স্লোপ। এটা হচ্ছে এমআর রেখার স্লোপ। শোনো, আমাদেরকে বেসিক জিনিস কিছু মনে রাখতে হবে। এই যে এখানে একটা বিষয় শিখে গেলাম, সেটাকে যদি এখানে ফেলে দেই তাহলে দেখা যাবে অন্য আরেকটা অধ্যায়ে আমার অসুবিধা হচ্ছে। এই খুঁটিনাটি বিষয়গুলো প্রত্যেকটা অধ্যায়ে কম বেশি আমাদের কাজে লাগে। আমরা কি শিখলাম? আমরা শিখেছি যে কোনো রেখার যদি ঢাল বের করতে হয় এবং এটি যদি সরলরেখা হয়, তাহলে একটি বিন্দুর সাথে পরবর্তী বিন্দু কাছে হলেও চলবে, দূরে হলেও চলবে। দুটো বিন্দু দিয়ে একটা ত্রিভুজ মনে মনে কল্পনা করবে, ওই ত্রিভুজের লম্ব এবং ভূমির কি অনুপাত। তাহলে আমি এমআর রেখার ঢাল বের করব। এমআর রেখার দুটি বিন্দু এ বিন্দু এন বিন্দু ত্রিভুজ কল্পনা করেছি এ ও এন। লম্ব দূরত্ব হচ্ছে ও এ, ভূমি দূরত্ব হচ্ছে ও এন এর অনুপাত। এরপরে তুমি লেখো আমরা জানি এমআর রেখার ঢাল এয়ার রেখার ঢালের কয় গুণ হয়? দ্বিগুণ হয়। কি লিখবা? আমরা জানি এমআর রেখার ঢাল এয়ার রেখার ঢালের দ্বিগুণ হয়। অর্থাৎ একটু আগে যেটা প্রমাণ করেছিলাম, এখন এটাকে আমি সূত্র হিসেবে কাজ করছি আমরা জানি বলে। এমআর রেখা ঢাল এয়ার রেখা ঢালের দ্বিগুণ হয়, একটু আগে যেটা প্রমাণ করেছিলাম সেটাকে সূত্র হিসেবে কি করছি? কাজে লাগাচ্ছি। তবে দয়া করে একটু সতর্ক থাকবে। অনেক সময় আমরা প্রশ্ন করার সময় তোমার আইকিউটা যাচাই করি। মনে করো এই প্রশ্নটা এমআর রেখার ঢাল এয়ার রেখার ঢালের এই প্রশ্নটা দেখাও যে এমআর রেখা মূলবিন্দু ও এয়ার রেখা ভূমি অক্ষের ছেদবিন্দু দুটির মধ্যবিন্দুতে ছেদ করে। এই প্রশ্নের নাম্বার 10 দিয়ে দিলাম। গ বিভাগে কত দিয়ে দিলাম? 10 দিয়ে দিলাম। যদি নাম্বার যদি বেশি দেখো তাহলে আমরা জানি এমআর রেখার ঢাল এয়ার রেখার ঢালের দ্বিগুণ হয়। এটা দয়া করে ভুলে যাবে, দয়া করে ভুলে যাবে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তখন তুমি এমআর রেখার ঢাল এয়ার রেখার ঢালের দ্বিগুণ হয়, একটু আগে যে প্রমাণটা করেছিলাম সেই প্রমাণটা আগে করে রেখে দেবে, তখন সেটা দেখাবে, যেহেতু এই প্রশ্নের নাম্বার কি বেশি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। 4 নাম্বার হলে দেখানোর কোনো প্রয়োজন নাই, ডাইরেক্ট বলবো আমরা জানি এমআর রেখা ঢাল এয়ার রেখার ঢালের দ্বিগুণ হয়। সুতরাং 1 ও 2 হতে লেখা যায়। সুতরাং 1 ও 2 হতে লেখা যায় ও এ বাই ও এন সমান 2 ইন্টু ও এ বাই ও এম। আশা করি বুঝতে পেরেছ। যখন আমি বলেছি এমআর রেখার ঢাল এয়ার রেখার ঢালের দ্বিগুণ হয়, মানে এমআর রেখার ঢাল ও এ বাই ও এন, এমআর রেখার ঢাল, এটা এয়ার রেখার ঢাল কত? ও এ বাই ও এম। তাহলে এয়ার রেখার ঢালকে দ্বিগুণ করলে এমআর রেখার ঢালের সমান হবে।
কারণ প্রশ্নটা কি, এমআর রেখার ঢাল এআর রেখার ঢালের দ্বিগুণ হয়। তো এই যে এআর রেখার ঢাল ও এ বাই ও এম, এটাকে কয় গুণ করলে? দ্বিগুণ করলে কার সমান হবে? এমআর রেখার ঢালের সমান হবে। ঠিক আছে? জি। এখন দেখো আমি কি করছি, আমি ও সমান 2/OM, উভয় পক্ষ হতে OA বাদ, উভয় পক্ষ হতে OA বাদ। কথাকে বুঝতে পেরেছেন? উভয় পক্ষ হতে OA বাদ, কারণ এই পুরো এলাকাটা আর এই পুরো এলাকাটা গুণের মতো আছে। যদি সরি এখানে যদি একটা প্লাস থাকতো, তো এই ওয়ে আর এই ওয়ে জীবনে কোনোদিন বাদ দিতে পারবেন না, মনে রাখবেন। কথা বুঝছেন? এখন যদি কেউ যদি আবিষ্কার করেন, তাহলে এইভাবে ওয়ে ওয়ে থাকলে লেফট আর রাইট থেকে ওয়ে বাদ দেওয়া যায়? জি না। আমি বাদ দিয়েছি কারণ এখানে কোনো প্লাস নাই, মাইনাস নাই, কোনো কিছু নাই, আছে কি ইনটু, অর্থাৎ এই পুরাটা কি একটা পরিবার। মনে রাখবে, প্লাস অথবা মাইনাস দিয়ে পরিবারগুলো আলাদা হয়ে যায়। প্লাস এবং মাইনাস দিয়ে পরিবারগুলো কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। তখন কিন্তু এইভাবে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, তখন বাদ দিতে পারবা। মনে করে এইভাবে কমন নিয়েছো, মাঝখানে প্লাস আছে অথবা মাইনাস আছে, 5 কমন নিয়েছো, বুঝছো? এই এই পরিবারগুলো থেকে 5 কমন নিয়েছো। এখন বাম দিকে যদি 5 থাকে, 2 5 কি করতে পারবা? বাদ দিতে পারবা। ঠিক আছে? কিন্তু এখানে মনে করো 2 আছে, 2x, এখানে আছে 5y, তো এই 5 আর বামের 5 বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বুঝছো? হ্যাঁ, প্লাস দিয়ে আলাদা হয়ে গেছে। এখানে তো প্লাস তাই ইনটু আছে, ওয়ে বাদ যাবে, 1/ON/2/OM। আমাকে একটু বেশি বলতে হচ্ছে, কারণ হচ্ছে যে আমার অর্থনীতিতে 80%-এর উপর স্টুডেন্ট আর্টস ব্যাকগ্রাউন্ড, ইন্টারমিডিয়েটে এবং ম্যাট্রিকে, এবং কমার্স ব্যাকগ্রাউন্ড, এই জন্য একটু বলতে হচ্ছে। এবং তারা একটু প্র্যাকটিস করলেই তাদের কাছে অবশ্যই কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে গণিত। এখন এক কাজ করো, যে এইটা আর গুণন করলাম, টুয়াইস ON সমান, এটা আর গুণন করলাম, টুয়াইস ON সমান, এইটা গুণ করলে কত হয়? OM হয়। এই দেখো ভুল লিখেছি, OM লিখে ফেলেছি, সাবধান। টুয়াইস ON, বাবার এটা 20 পড়বো না, এটা ইংরেজি ও। কথা বুঝছো? টুয়াইস ON সমান কত? টুয়াইস ON সমান OM। সুতরাং ON সমান হাফ, ON সমান কত? হাফ OM। ঠিক আছে? এটা মানে সম্ভবত 3 নাম্বার। হাফ কত? OM। ON এর মানটা হচ্ছে, আমি এই OM-টা এখানে যদি লিখতাম তাহলে কিভাবে লিখতাম? OM/2, বুঝতে পেরেছো? এখানে লিখলে আমি OM-টা এখানে রাখলাম আর এখানে 1 রাখলাম। এই যে এটা সাইডে 1 আছে না, 1, দুইটাকে ডানি নিয়ে এই 1 এর নিচে রাখলাম আর OM-টা এখানে রাখলাম, এইভাবে লিখতে পারো। তাহলে ON-টা দেখা গেল যে OM এর কি অর্ধেক। কি দেখছি? ON-টা হচ্ছে OM এর কি অর্ধেক। তাহলে এখন তুমি লেখো, কি লিখবা? তুমি লিখবা 3 নং হতে লেখা যায়, লেখা যায় N বিন্দু হলো OM এর মধ্যবিন্দু, OM এর মধ্যবিন্দু। কেন বলো তো? কারণ আমি বলেছি ON-টা হচ্ছে, এই ON-টা হচ্ছে কার অর্ধেক? এই ON-টা হচ্ছে OM এর কি অর্ধেক। এই ON-টা হচ্ছে OM এর কি অর্ধেক। তাহলে ডেফিনেটলি N হচ্ছে OM এর কি
মধ্যবিন্দু, এম হচ্ছে ও এন এর কি মধ্যবিন্দু। এই জন্য বলেছি 3 নং হতে লেখা যায় এন বিন্দু হলো, এই এন বিন্দু হলো ও এম এর মধ্যবিন্দু। কারণ এই এন বিন্দু ও এম এর মধ্যবিন্দু হওয়ার কারণে ও এন আর এন এম কি সমান, তাহলে অবশ্যই ও এনটা কি হবে, ও এম এর কি হবে, অর্ধেক হবে। তা 3 নং হতে লেখা যায় যে এন বিন্দু হলো ও এম এর মধ্যবিন্দু। অতএব প্রমাণিত হলো যে, অতএব প্রমাণিত হলো যে, এই কথা লিখে ফেলবে, এই যে পুরা কথাটা লিখে ফেলবে। এম আর রেখা মূলবিন্দু ও এ আর রেখার ভূমি অক্ষের ছেদবিন্দু দুটির মধ্যবিন্দুতে ছেদ করে। অতএব প্রমাণিত হলো যে এম আর রেখা মূলবিন্দু ও এ আর রেখার ভূমি অক্ষের ছেদবিন্দু দুটির মধ্যবিন্দুতে ছেদ করে। কারণ যেহেতু এন বিন্দু হচ্ছে ও এম এর মধ্যবিন্দু, তাহলে এম আর রেখার ছেদবিন্দুটা মূলবিন্দু এবং এ আর রেখার ছেদবিন্দুর কি মধ্যবিন্দু। ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে একচেটিয়া কারবারে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়েছে। একটা হচ্ছে এম আর রেখার ঢাল এ আর রেখার ঢালের দ্বিগুণ হয়, এম আর রেখার ঢাল এ আর রেখার ঢালের দ্বিগুণ হয়। আর দ্বিতীয়টা পড়েছি যে এম আর রেখা মূলবিন্দু এবং এ আর রেখার ভূমি অক্ষের ছেদবিন্দুর মধ্যবিন্দুতে কি করে ছেদ করে, এটাও প্রমাণ করেছি। আগামী ক্লাসে আমরা একচেটিয়া কারবারের স্বল্পকালীন ভারসাম্য আলোচনা করব। আমি একটু অনুরোধ করব, তোমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্যটা দেখবে, তাহলে বর্ণনা পুরোটা হুবহু, শুধু চিত্র ভিন্ন, চিত্রটা ব্যাখ্যা দিয়ে দিলে অতি দ্রুত শেষ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।